ইসরায়েল আসলেও একটা ব্রুটাল রেজিম। ওরা সারা দুনিয়াতে ভিকটিম হোড প্লে করে অফকোর্স ওদের মানে 6 মিলিয়ন ঢুকে মেরেছে, এটা ডেফিনিটলি একটা মানবতার জন্য কলঙ্ক। কিন্তু সারা একই জিনিস ওরা ইয়াতে এপ্লাই করছে। সেই একই পলিসি, একই ট্যাকটিক ওরা ইসরায়েলিরা নন ইসরায়েলের বিরুদ্ধে করছে। গাজাতে দেখলাম, ওয়েস্ট ব্যাংকে দেখলাম, তারপরে লেবাননে দেখলাম। ইসরায়েল চায়নাকে আকুতি জানিয়েছে যে এই ইরানের আক্রমণ বন্ধ করার জন্য। ইন্টারেস্টিংলি ওখানে ওদের বেস গুলো আছে, তারা দেখলো আসলে এটা একটা বাস্তব অভিজ্ঞতা। সে বেস গুলো হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। হ্যাঁ। প্রজেক্টাইল আসছে, ওরা এটাকে সৌদি আরবকে রক্ষা করছে না, ইয়াকে রক্ষা করতে, এই ইয়াগুলো ওরা তো দেখতে পাচ্ছে, তাই না? রাশিয়ার ব্যাপারটা একটু আ একটু মানে অসুবিধাজনক এই ইউক্রেন যুদ্ধের কারণে। কিন্তু চায়নাই এখন আপনার দেখতে পাচ্ছি এমন একটা দেশ যার কথা অন্য কোনো দেশ হয়তো ফেলতে পারবে না। চায়না আসবে, এটা হয়তো ১০ বছর লাগতো, এটাকে আরো ত্বরান্বিত করে হুম। আগামী ৫ বছর নিয়ে আসবে। চায়না উইল বিকাম দি নেক্সট সুপার পাওয়ার। জি, বিশ্ব অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই অর্ডারের একটা সূচনা হয়েছিল ইউক্রেন ইস্যুতে। আমরা দেখেছিলাম ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে আমেরিকার একটা দূরত্ব, নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গায় এবার ইরান যুদ্ধে এসে এখন এতটাই স্পষ্ট যে আমাদের প্রেসিডেন্ট আজকে গোস্বা করে বলেছেন, ভাই তোমার তেল তুমি গিয়ে হরমুজ থেকে নিয়ে আসো, আমি আর এটা দায় দায়িত্বে নেই। এবং তিনি প্রস্তাবও দিয়েছেন, আমার থেকে জেট ফুয়েল কিনতে পারো, অনেক কিছু করতে পারো। এই যে ইউরোপের দেশগুলো, তিনি ব্রিটেনের নাম উল্লেখ করে বলছেন যে তোমাদেরকে আমরা পাইনি, ইউরোপীয় ইউনিয়নকে বলছেন তোমাদেরকে আমরা পাইনি। দূরত্বটা কি দিনে দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ডেফিনিটলি এটা বাড়ছে। কিন্তু তার আগে আমি একটু অর্থনৈতিক ব্যাপারটা একটু এড করতে যাচ্ছি আপার সাথে। সেটা হলো যে আপা যেটা বলেছেন যে ওদের তো মানে অয়েল যে প্রোডাকশন এটা সেল করতে হবে ওয়ার্ল্ড মার্কেটে। এটা থেকে একটা অর্থ আসে। কিন্তু তাদের একটা সার্ভিস ইকোনমি আছে জিসিসি কান্ট্রি হ্যাঁ। গুলো। হুম। এবং সার্ভিস ইকোনমি দারুণভাবে এফেক্টেড হচ্ছে। প্রতিদিন ওদের বিলিয়ন ডলার ওদের লস হচ্ছে। ওদের টাকা থাকলে না ওরা আমেরিকায় ইনভেস্ট করবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা সিকিউরিটির ব্যাপার আপা একটু উল্লেখ করেছেন। ইন্টারেস্টিংলি ওখানে ওদের বেস গুলো আছে, তারা দেখলো আসলে এটা একটা বাস্তব অভিজ্ঞতা। সে বেস গুলো হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। হ্যাঁ। প্রজেক্টাইল আসছে, ওরা এটাকে সৌদি আরবকে রক্ষা করছে না, ইয়াকে রক্ষা করতে, এই ইয়াগুলো ওরা তো দেখতে পাচ্ছে, তাই না? ওরা ওদের সামনে ঘটছে। তো ওরা আসলেও এই ঘটনার পরে বেস গুলো থাকবে কিনা, এবং হুম। ইরানের কিন্তু একটা বড় ইয়াতে বেস তুলে নিতে হবে। হুম। হুম। এবং বেস গুলো কেন? এটা কিন্তু আমেরিকা কোনো স্বার্থ কিন্তু ইয়া করছে না। হ্যাঁ। বরঞ্চ আপার সুন্দর বলছে নেইবারের সাথে আমরা একটা বোঝাপড়ার মধ্যে তাদের সাংস্কৃতিক, ধর্মীয় অনেক ধরনের কানেকশন আছে, হিস্টোরিক্যাল কানেকশন আছে। এবং এই বেসগুলোর ইরান যে নতুন অর্ডার এখান থেকে শুরু হবে আসলে এই মিডল ইস্টকে যে বা পশ্চিম বিশ্বকে যে মানে পশ্চিম এশিয়াকে যে কন্ট্রোল করা যে আমেরিকান হেজমনি সেটা চলে যাবে। কোন দিকে যাবে, কিভাবে যাবে, এটা নির্ভর করছে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন নেক্সট। আমার একটা ভয় এখনো আছে যে ইসরায়েল আসলেও একটা ব্রুটাল রেজিম। ওরা সারা দুনিয়াতে ভিকটিম হোড প্লে করে অফকোর্স ওদের মানে 6 মিলিয়ন ঢুকে মেরেছে, এটা ডেফিনিটলি একটা মানবতার জন্য কলঙ্ক। কিন্তু সারা একই জিনিস ওরা ইয়াতে এপ্লাই করছে। সেই একই পলিসি, একই ট্যাকটিক ওরা ইসরায়েলিরা নন ইসরায়েলের বিরুদ্ধে করছে। গাজাতে দেখলাম, ওয়েস্ট ব্যাংকে দেখলাম, তারপরে লেবাননে লেবানন। দেখলাম। হুম। তো এবং কিছুদিন আজকে ওদের ইসরায়েল নেসেটে পাস হয়েছে ১০,০০০ যে যুদ্ধবন্দী আছে ওদের জন্য মৃত্যুদণ্ড ওরা হুম। নরমাল করে দিয়েছে। তো ওরা আমাদেরকে কি মানবতা দেখাবে? ওরা আবার বলে যে ওদের নাকি মানবিক আর্মি। সাংঘাতিক ব্রুটাল, যেটা আপনি বলেন যে ইসরায়েলে ভেরি ইন্টারেস্টিং, ওদের কিন্তু মিলিটারি আছে, এই ব্ল্যাক আউট আছে। কেউ কোন ধরনের মিলিটারি রিলেটেড কোনো বলতে পারবে না। এবং ইসরায়েলি সাংবাদিকরাও আমি মনে করি কিছুটা কম্প্রেসিভ। ওরা বলতে পারে যে এখানে অনেক কিছু ঘটছে কিন্তু আমরা বলতে পারছি না। মানে যেই যুদ্ধের যেই ভয়াবহ চিত্র শুধু আমরা একদিকে দেখছি, ইরানে কি হচ্ছে, কিন্তু ইসরায়েলে কি হচ্ছে অথবা বেইসে কি হচ্ছে এক্সাক্টলি সেই খবর কিন্তু আমরা কেউ পাচ্ছি না। আমেরিকা তো আপনি জানেন যে হু, হু। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হুমকি দিয়েছে যে তোমরা যদি এগুলো করো তাহলে তোমাদের লাইসেন্স বাতিল করে দেব, ইত্যাদি, ইত্যাদি। তো বিভিন্নভাবে আমেরিকান সমাজকে নাড়া দিচ্ছে। কিন্তু একটা জিনিস এটার সাথে আমার কেন জানি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কেন ক্যাপিচুলেট করেছে? সে তো বিজনেসম্যান, তাই না? হু, হু। আমারও তার ভয় আছে যে অ্যাবস্টেইন ফাইলে এমন কিছু আছে যে মাগা বেস যাদের চাইল্ড পর্নোগ্রাফির সাথে যদি ডোনাল্ড ট্রাম্প জড়িত থাকে, এবং অনেকেই বলে সে ছিল, তাহলে সে মাগা বেসকে সে লুজ করবে। মাগা বিসরা কিন্তু তখন তাকে আর সাপোর্ট করবে না। এখন পর্যন্ত যারা ফক্স নিউজ দেখে 70% কিন্তু যেহেতু খবর ওদের কাছে পার্সিয়ালি আসে,
ওরা ইরান যুদ্ধকে সাপোর্ট করছে, কিন্তু আস্তে আস্তে বেশ দুর্বল হয়ে যাচ্ছে এবং অ্যাবস্টেন ফাইলটা যতদিন, এবং আমার কেন জানি মনে হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে তার সমস্ত কুকীর্তির আছে এবং সেটা ওরা প্লে করছে। তাকে এইভাবে ক্যাপিচুলেট করা কোনো প্রেসিডেন্ট আমেরিকাতে এইভাবে করেনি যে একটা ছোট রাষ্ট্রের এবং ইমিডিয়েট না, মানে এখানে ইমিনেন্ট কোনো থ্রেটও না। আপা যেটা বললেন, একটা অনৈতিক যুদ্ধ, এটা ইন্টারন্যাশনাল রুলস এন্ড রেগুলেশনস এর ভায়োলেশন, এবং আমেরিকা এবং ইসরায়েল মানে যুদ্ধাপরাধের মতো অপরাধ করছে, বেসামরিক স্থাপনা, শিশু মৃত্যু এগুলো করছে। এগুলো করার পরেও আমার কাছে কেন যে আমরা কি সবাই মানে কানা হয়ে গেলাম? সারা দুনিয়ার সো কল্ড আমাদেরকে সবক শেখা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অল দোজ থিংস, এইটা নতুন করে একটা উপলব্ধির একটা ব্যাপার হবে। আমার মনে হয় একটা নতুন অক্ষর সৃষ্টি হবে। কিভাবে হবে আমি জানি না। কিন্তু আমেরিকা তার, আমার প্রেডিকশন নেক্সট মানে চায়না আসবে। এটা হয়তো ১০ বছর লাগতো। এটাকে আরো ত্বরান্বিত করে হুম। আগামী ৫ বছর নিয়ে আসবে। চায়না উইল বিকাম দি নেক্সট সুপার পাওয়ার। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, চায়নার বিষয়টি আলোচনা চলে এলো। সেটা হলো আমরা মধ্যস্থতার দায়িত্বে দেখেছি একটু দৌড়াদৌড়ি করতে পাকিস্তানকে। সেখানে নতুন করে চায়নার নামটি যুক্ত হচ্ছে। পাকিস্তানের ব্যাপারে ইরান এবং আমেরিকা দুটো দেশেরই আস্থা আছে। চায়নার ব্যাপারে তো আমেরিকানদের আপত্তি থাকার কথা। সেখানে চায়না যে পর্যায়ে যুক্ত হতে যাচ্ছে, নাকি আমেরিকারই কোনো একটা ইন্টারেস্ট এখন অন্তত সম্মান রক্ষা কিংবা অন্যান্য বিষয়গুলো চায়না যুক্ত হলে সুবিধা হবে? কি মনে হয় আপনার কাছে? আমি খবরে পড়ছিলাম যে ইসরায়েল চায়নাকে আকুতি জানিয়েছে যে এই ইরানের আক্রমণ বন্ধ করার জন্য। হুম। চায়নার প্রতি আমেরিকার সমর্থন না থাকলেও চায়না একটা অনেক বড় পাওয়ার। পাকিস্তানের তো ঐরকম প্রভাব না, নাই। মানে আর ২ প্রভাব নম্বর বিস্তার, কথা, কাউকে চাপ দেওয়ার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আর ২ নম্বর কথা, পাকিস্তানের কিন্তু একটা মানে আমাদের এই হরমুজ প্রণালীর কারণে সবচেয়ে বেশি তেলের অসুবিধা কিন্তু হবে আমাদের সাউথ এশিয়ানে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। কাজে তাদের স্বার্থ অনেকভাবে জড়িত। কিন্তু চায়নার কিন্তু ওদের মনে হয় কত ৯ মাস চলার মতো ওদের আ আ আছে। প্লাস চায়নার সাথে ইরানের সম্পর্ক ভালো। ইরানের সাথে তো চায়নার আপনার রেগুলার ট্রেন যোগাযোগ আছে। হ্যাঁ। যেটা দিয়ে আপনার অনেক আমদানি রপ্তানি হয়। কাজে চায়না এবং চায়নার নিজের অনেক সোলার পাওয়ার আছে। তারা তেলের জন্য তাদের তেমন কিছু আটকাবে না। কিন্তু এখন চায়না এবং রাশিয়ার ব্যাপারটা একটু আ একটু মানে অসুবিধাজনক এই ইউক্রেন যুদ্ধের কারণে। কিন্তু চায়নাই এখন আপনার দেখতে পাচ্ছি এমন একটা দেশ যার কথা অন্য কোনো দেশ হয়তো ফেলতে পারবে না। সেজন্য চায়নাকে হুম। এই সিনে নিয়ে আসা হয়েছে এবং চায়না যদি মধ্যস্থতা করে হয়তো ইরানও সেই মধ্যস্থতা বা মানবে। মানে হুম, হ্যাঁ, হুম। মানবে। কিন্তু ইরানের ব্যাপারটা অনেক আমেরিকা কমপ্লিকেটেড করে ফেলেছে। কারণ তারা কি করেছে? শীর্ষস্থানীয় নেতাদেরকে যে মেরে ফেলেছে, যাদের ধরুন বয়স বেশি হুম। ছিল, আ যাদের আপনার ধৈর্য বেশি ছিল, যারা অন্যভাবে যারা দেখতো। কিন্তু তারা এখন যারা সবাই নেতার জায়গায় আছে, তারা হয়তো অনেক ইয়াং, তাদের হয়তো রক্ত মানে গরম এবং দুজনকে এখন হয়তো সিনে দেখা যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার। না, শুধু তাই না। কিন্তু এটা এমন একটা ডিসেন্ট্রালাইজড আ হুম, হুম। ব্যবস্থা যে শুধু আমরা ১ জন ২ জনকে চিনলে হবে না। অনেক মানুষের আপনার সম্মতি লাগবে, হ্যাঁ? এবং আরেকটা জিনিস, আমার দেশে এসে কেউ যদি আমার ১৭০ টা এরকম বাচ্চা মেরে ফেলতো, তাহলে মানে ইরান যে কোন রকম সমঝোতা করতে রাজি না, তার জন্য আমি খুবই এমপ্যাথেটিক। আমি হলেও আমি এক্সাক্টলি এটাই ফিল করতাম। এবং ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটার কোন সন্দেহ নাই। তারপরও কিন্তু ইরান খুবই ভালো মতোই দাঁড়িয়ে আছে। কিন্তু